ছবিটা দেখুন। মোহাম্মদ আফরোজ কোথায় ছিলেন? গতকাল ধর্মতলায় নিট কাণ্ড এবং সেই নিট কাণ্ডে যারা আন্দোলন করছিলেন অর্থাৎ সিজেপি এবং বাম সংগঠন তাদের সঙ্গে মিশেছিলেন এই গুন্ডারা। অর্থাৎ এই আফরোজের ছবি দেখছেন যারা সাংবাদিকদের নিগ্রহ করলো। গতকাল এই ছবি আমরা দেখলাম এবং আজ গ্রেফতার 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন। কাল গুন্ডামি, আজ গ্রেফতার। অন্ডাল থেকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল ঘনিষ্ঠ এই মোহাম্মদ আফরোজকে। ইতিমধ্যে পুলিশের জালে 10 জন এবং আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় এই আফরোজের নাম তোলেন এবং একাধিক জনের নাম 70 জনকে চিহ্নিত করা হয়েছে। আমার স্ট্রিট থেকে জালে আরশাদ আলী এবং আফরোজ তো তৃণমূল ঘনিষ্ঠ। আরশাদ আলীকে এখনো পর্যন্ত পুলিশের জালে 10 জানাবে। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তার মানে এটা প্রমাণিত যে গতকাল যে ছবি আমরা দেখেছিলাম আন্দোলনের নামে গুন্ডামি এবং যেখানে একাধিক সংবাদ মাধ্যমের সাংবাদিকরা, ভিডিও জার্নালিস্ট যারা ছিলেন তারা আহত হয়েছেন, তাদের নিগ্রহ করা হয়েছে। তারপরে আমরা প্রশ্ন তুলেছিলাম কারা এরা এবং সেখানেই দেখা যাচ্ছে মোহাম্মদ আফরোজ গুন্ডামি করেছে, রীতিমতো গুন্ডামি চলেছে আন্দোলনের নামে, যেখানে আরশাদ আলী তাকেও গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে সর্বশেষ আপডেট তোমাকে জানাবো। লালবাজার সূত্রে যেটা জানা যাচ্ছে যে গতকালের যে ঘটনা, অর্থাৎ যে গুন্ডামির যে ঘটনা হয়েছে এসএফআই এর জমায়েত থেকে, তাদের সেখান থেকে যে সমস্ত গুন্ডা বা দুষ্কৃতী যারা লুকিয়েছিল বা যারা আড়ালা থেকে যারা তাণ্ডব চালিয়েছিল, এরকম 10 জনকে গ্রেপ্তার করা হলো। আফরোজের কথা বারবার উঠে আসছে। আফরোজকে প্রথমে গ্রেপ্তার করা হয়, তারপর আরশাদকে গ্রেপ্তার করা। এই মুহূর্তে লালবাজারের তরফে যেটা দাবি করা হচ্ছে, যে আমরা যেটা বারবার বলছিলাম যে আফরোজকে গ্রেপ্তার করার পরে 9 জন ডিটেন ছিল, 9 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আরশাদকে গ্রেপ্তার করা হলো, 8 জন ডিটেন ছিল। এই মুহূর্তে লালবাজার সর্বশেষ যে আপডেট আমরা পাচ্ছি, 10 জনকে গ্রেপ্তার করা হলো। আফরোজ, আরশাদ সহ আরো 8 জন বাকি যারা 8 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদেরও ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ডিটেলস কিছু সময়ের মধ্যেই লালবাজারের তরফে জানিয়ে দেওয়া হবে। এবং গতকাল থেকে পুলিশ আধিকারিকরা যেটা গতকাল রাতেও যেটা কনফার্ম করেছিল যে তারা বিভিন্ন ফুটেজ তারা ইতিমধ্যে সংগ্রহ করেছে। ফুটেজ আইডেন্টিফাই করে তারা অপরাধীদের, অভিযুক্তদেরকে তারা সন্ধান চালানোর কাজ শুরু করছে। আজকে মুখ্যমন্ত্রী বিবৃতি দেওয়ার সময় স্পষ্ট করে দিয়েছিলেন সাংবাদিক নিগ্রহ, ভিডিও জার্নালিস্ট নিগ্রহের ঘটনায় 70 জনকে এরকম আইডেন্টিফাই করা হয়েছে, তাদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে। আফরোজের নাম মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন, এছাড়াও আরো বাকি বেশ কয়েকজনের নাম তিনি বলেছিলেন। তাদের প্রত্যেককে আইডেন্টিফাই করা হয়েছিল। আজ সন্ধ্যের পর থেকে লালবাজারে বিভিন্ন জন এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আফরোজকে অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছে, আরশাদকে গ্রেপ্তার করা হয়েছে আমাসি থানা এলাকা থেকে, তার বাড়ির কাছে থেকে। সব মিলিয়ে গতকালের যে গুন্ডামির ঘটনা, সেক্ষেত্রে 10 জনকে গ্রেপ্তার করা হলো পুলিশের তরফে। বেশ অমিত, এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আমহা স্ট্রিট থেকে জালে আরশাদ আলী এবং ধর্মতলায় সাংবাদিকদের উপর গুন্ডামিতে অ্যাকশন। তৃণমূল ঘনিষ্ঠ আফরোজকে গ্রেফতার করা হয়েছে আর এই আফরোজের নাম বিধানসভায় দাঁড়িয়ে করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। আসি পরের খবরে। সেবাশ্রয় দুর্নীতি তো পুরো খুনের মামলা, ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বললেন সময় কথা বলবে।
সামনে এসেছে ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। রাজ্যের মধ্যে যেন আরেকটা রাজ্য ডায়মন্ড হারবার। সেই ডায়মন্ড হারবারের সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত মডেল রাজকীয় স্বাস্থ্য শিবির। প্রচার চলেছিল এই ক্যাম্পে নাকি বিনামূল্যে চিকিৎসা মেলে। তৃণমূল গদি থেকে সরতেই সেবাশ্রয়ের মুখোশ খুলছে। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তার ভিত্তিতে একের পর এক এফআইআর। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সেবাশ্রয়ের ক্যাম্পে গিয়ে ভুল চিকিৎসার অভিযোগ, এর জন্য কারো বাদ গিয়েছে হাত, কারো পা। দেখুন বাচ্চাটার হাত গেছে। কিভাবে ক্ষতি করেছে দেখুন, দেখুন বাচ্চাটার হাত গেছে। দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। একবার ঢুকলে বেরোবে না। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সেবাশ্রয়ের ক্যাম্পে বেনিয়মের পাহাড় প্রমাণ অভিযোগ। যে চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে তাদের অনেকেই নাকি সরকারি হাসপাতালের, এমনকি মেডিকেল পড়ুয়াদের চিকিৎসক হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। এই চিটিংবাজ ভাইপো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে, তো একবার ঢুকলে বেরোবে না। ডায়মন্ড হারবার মেডিকেলের এমনই এক চিকিৎসক চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে। কাল আমি একটি চিঠি পেয়েছি। আমি ডাক্তার রাজীব বিশ্বাস, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রেডিওলজি বিভাগে আরম্ভ চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলাম। স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদতে কলেজের প্রিন্সিপাল স্যার এবং কিছু ছাত্রদের ঝামেলার ফলে আন্দোলনে থাকার জন্য হেনস্থার ভয় দিন কাটতে থাকে। আমতলা অডিটোরিয়ামে সেবাশ্রয় নিয়ে জানতে পারি সেই ক্যাম্পে ডিউটি করতে বলা হয় একজন জুনিয়র চিকিৎসক হিসেবে। নিজের সুরক্ষার কথা ভেবে আমি ডিউটি করি। পরবর্তীতে এসডিওর মাঠে মডেল ক্যাম্প ইউএসজি বিভাগ ডিউটি করার জন্য শামীম আহমেদ আমায় ডেকে পাঠান। মেডিকেল ক্যাম্পের আড়ালে দুর্নীতির আখড়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে তদন্ত চলছে। এদিন মুখ্যমন্ত্রী জানালেন সিআইডি, এসটিএফ এবং পুলিশ একযোগে তদন্তে নেমেছে। তো বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে সেবাশ্রয় কাণ্ডে যে বা যারা জড়িত রয়েছেন তাদের কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভারত সরকারের অ্যাটমিক এনার্জি বিভাগের যেমন সাহায্য নেওয়া হচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট যেমন নেওয়া হচ্ছে, গোটা বিষয়টিকে ঘিরে রাজ্য সরকারের তরফ থেকে যে কড়া হাতে দেখা হচ্ছে এবং যে কারণে সিআইডি, এসটিএফ, রাজ্য পুলিশ এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নিয়ে যে এই অভিযান এবং তদন্ত প্রক্রিয়া চলছে তাই কার্যত বুঝিয়ে দেওয়া হলো। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস, আশাবাদী দক্ষিণ 24 পরগনার দুই পরিবার। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। দেখুন বাচ্চাটার হাত গেছে।
দেখুন, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে। দেখুন এই দিদির পাটা গেছে, দেখুন আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশকে নিয়ে, আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সেবাশ্রয়ের বিরুদ্ধে কড়া মুখ্যমন্ত্রী। বিধানসভায় শুভেন্দু অধিকারীর আশ্বাসের পর আশায় বুক বাঁধছেন ভুক্তভোগীরা। যেমন দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। তার অভিযোগ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। শনিবার টিভিতে মুখ্যমন্ত্রীর বিবৃতি শোনেন মালতী। তার আশা, এবার বিচার পাবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তিনি আমাদের বিষয় ভেবেছেন, চিন্তা করেছেন। তিনি শেষ পর্যন্ত এই বিচারের নিষ্পত্তি করে তবে ছাড়বেন। অভিষেককে জেলে ঢোকাবেন। আমি এই আশা করি। তার ভুল চিকিৎসার জন্য আজ আমার চিরদিনের জন্য পা বাদ চলে গেল। আমি তার কাছে এই আশাই করি যে আমি সুবিচার পাবো। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা 2.5 বছরের শিশু। অভিযোগ, সেবাশ্রয়ে গাফিলতির কারণে শিশুর ডান হাত বাদ যায়। এর জন্য শিশুর মা বাবা দায়ী করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর স্বস্তিতে মান্না পরিবার। মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চার ছবি দেখালেন এবং উনি আমাদেরকে মনে রেখেছেন, তার জন্য তো ওনাকে আমি ধন্যবাদ জানাই। তাদের উপরে আমি তো শাস্তি চাই, তাদের যে অন্যায়টা হয়েছে। আর আজকে আমার ছোট বাচ্চাটা পুরো একদম মানে একটা হাত পুরো মানে তার ভবিষ্যৎ কি হবে আমরা নিজেরাই এখনো বলতে চাই না। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় বিডি অফিসের মাঠ। অভিযোগ, মাঠ দখল করে তৈরি হয় সেবাশ্রয় ক্যাম্প। 8 মাস ধরে পড়ে রয়েছে কাঠামো, যে মাঠে একসময় অনেকে মর্নিং ওয়াক করতেন, বিকেলে চলতো খেলাধুলো। অভিযোগ, সেবাশ্রয়ের কাঠামো পড়ে থাকায় সেসব এখন বন্ধ। 6-7 মাস হয়ে গিয়েছে, পুরো মাঠটা নষ্ট করে দিয়েছে। এখানে বছরে ডিসেম্বরে 25, 26, 27 বিশাল বড় টুর্নামেন্ট হতো, ফলতার গর্ব। সেই মাঠটাকে অভিষেক ব্যানার্জি নিজে হাতে নষ্ট করে রেখে দিয়েছে। স্থানীয় বিডিওকে জানানো হয়েছিল, কোনো স্টেপ নেয়নি। আমরা চাইছি খেলার মাঠ উপযুক্ত করে দিতে। ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ড, এখানেও রয়েছে সেবাশ্রয়ের কাঠামো, ফলে প্রায় বন্ধ খেলাধুলো। স্থানীয়রা চান মাঠকে আগের অবস্থায় ফেরানো হোক। প্রায় 8 মাস ধরে মাঠটাকে পুরো মানে কি বলবো পুরো নষ্ট করে রেখে দিয়েছে। মাঠটাকে খেলার উপযোগী তো একদমই নয়। মাঠটাতে বড় বড় গর্ত করে রেখেছে এবং লোহার কংক্রিট দাঁড় করিয়ে এমনভাবে দাঁড় করিয়েছে যেন 5 তলা বিল্ডিং করার প্ল্যান চলছিল এখানে, এবং সেটা পুরোপুরি অবৈধ। কংক্রিটের গর্ত যা অবস্থা আছে, মাঠটা দ্রুত পরিষ্কার করে দেওয়া হলে খুব ভালো হয়। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর। অভিযোগ, 2025-26 সালে এখানে রিসর্ট ভাড়া করে সেবাশ্রয় ক্যাম্পের চিকিৎসক কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। 40 দিনে বকেয়া ভাড়ার পরিমাণ প্রায় 30 লক্ষ টাকা। এও অভিযোগ, তৃণমূল আমলে সেই টাকা চাইতে গেলে হুমকির মুখে পড়তে হয়। রাজ্যে পালা বদলের পর এ নিয়ে বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিএ সুমিত রায়ের নামে নালিশ, যার ভিত্তিতে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। মন্ত্রী আছে দিলীপ মন্ডল, তো এখানে আমাদের ক্লাবটাকে দিতে হবে ওদের ওই সেবাশ্রয় ক্যাম্প করার সুবিধা, আমরা সেটা দিয়েছিলাম। তাতে মোটামুটি খাওয়া থাকা এবং সবকিছু মিলিয়ে প্রায় 20-30 লক্ষ টাকার মতো একটা বিল হয়, কিন্তু সেই বিলটা আমরা রিকভার করতে পারিনি। বিল চাইতে গেলে বলা হয় ঠিক আছে দেওয়া হবে, দেবো না। এটা নিয়ে বেশি জোরাজোরি না করাটা জন্যই আমাদের বলা হয় বেশি। তো সেই সময় তো আর এই নিয়ে অভিযোগ করলে অভিযোগ নেওয়ার মতো একটা অবস্থান বা পরিস্থিতি ছিল না, তাই আজকে এসে সেই অভিযোগটা করা হয়েছে।
অভিষেকের যে অপারেশনাল অ্যাসেট গুলো ছিল লোকালি যে পলিটিক্যাল লেভেলে, প্রত্যেকের উপর দায়িত্ব ছিল এত কোটি টাকা করে তুলতে হবে। ভোলা সর্দার একটা দোকান থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা করে নিয়েছে। প্রিক লিমিটেডের প্রাইভেট লিমিটেড হোটেলটায়, সেখান থেকে দিলীপ মণ্ডল নিজে চিঠি লিখে তাদের পয়সা দিতে পারবে না, তাদেরকে সাহায্য করার জন্য আমার ধন্যবাদ জানিয়েছে। বলছে আমাদের 22খানা রুম দরকার, তাদের খাওয়া দাওয়া, ডাক্তারদের সমস্ত কিছু ফ্রি। অন্তত আমার হিসাবে শুধু ডায়মন্ড হারবার লোকসভা থেকে 250 থেকে 300 কোটি টাকা এই সেবাশ্রয়ের নাম করে তোলা হয়েছে। তো এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। নিউজ 18 বাংলা। দেখুন বাচ্চাটার হাত গেছে। বাংলায় নতুন বিধানসভা তৈরি হবে, কারণ ডিলিমিটেশন হলে, মহিলা সংরক্ষণ হলে সদস্য সংখ্যা 400-র বেশি হবে। বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন অ্যাসেম্বলি তৈরি করতে হবে, যেমন লোকসভা তৈরি হয়েছে। আগামী দিনে ডিলিমিটেশন হলে, মহিলা সংরক্ষণ হলে 294টা বেড়ে 400-র উপরে যাবে। একটা জায়গা দেওয়া আছে, সেই জায়গার পরিস্থিতি কি আছে একটা অল পার্টি ডেলিগেশন নিয়ে আপনি একদিন দেখেও আসুন। পিডব্লিউডি বা যে সমস্ত সংস্থা আছে কনস্ট্রাকশনের, প্রাথমিক একটা চিন্তা ভাবনা এখন থেকে করুন। এই বিল্ডিং হেরিটেজ, 400-র উপর সদস্য হলে এখানে বসার কোনো সুযোগ নেই। অর্থমন্ত্রীকে সাক্ষী রেখে বলছি, অর্থ কোনো সমস্যা হবে না। আইপিএস কোটেশ্বর রাও সাসপেন্ড। সুন্দরবন জেলার প্রাক্তন এসপি কোটেশ্বর রাও সাসপেন্ড। কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড কোটেশ্বর রাও। কাকদ্বীপের সূর্যনগর গ্রামে ভাঙা হয় কালী মূর্তি। স্থানীয়রা প্রতিবাদ করলে এসপির নির্দেশে লাঠি পেটা। কালী মূর্তি ভ্যানে তুলে কোপে কোটেশ্বর, এবার তাকেই সাসপেন্ড। দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপের সূর্যনগরে কালী পুজোর সময় মাতা কালীর মূর্তি ভাঙা হয়। সেই কালী মাতার মূর্তি অর্থাৎ আস্থাতে আঘাত করার জন্য এলাকার মানুষ প্রতিবাদ করেন। বেলা 12টার সময় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার আইপিএস কোটেশ্বর রাওর নেতৃত্বে 500 পুলিশ গিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে, ব্যাপক লাঠিচার্জ করে। তারপরে মাতা কালীকে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। আইপিএস কোটেশ্বর রাওকে সাসপেন্ড ঘোষণা করলাম। পুলিশ প্রশাসন যা গেল মূর্তিটাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো এবং বিক্ষোভকারী এবং পুলিশ প্রশাসনের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। বিক্ষোভকারী পুলিশ ধস্তাধস্তি, মূর্তি কাড়াকাড়ি, ছিনতাই। তারপর তো গোটা রাজ্য তথা দেশ দেখেছে যে মূর্তিটাকে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নেয় এবং সেই মূর্তি ভ্যানে তুলে সরিয়ে ফেলা হয়। পুলিশ প্রশাসন অতটা কঠোর না হলে পারত। আরও অন্য কেউ জড়িত আছে, তবে তাদেরকে আড়ালে রেখে অন্য কারোর উপর দায়ভার চাপিয়ে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এসপি সাহেবের এতেই সব কিছু হয়েছে, যেটা আমাদেরই ধারণা। কারণ এটা যদি ওই সময় যদি ঠিকভাবে যদি তদন্ত হতো তাহলে সত্যিটা সামনে আসতো। সত্যিটাকে আড়াল করেই দেওয়া হয়েছে। দত্ত চৌধুরী আইসি সাসপেন্ড করা হলো কেন? কারণ প্রয়াত পঙ্কজ দত্তকে মানসিক হেনস্থার অভিযোগ। তদন্তকারী অফিসার সাধন দাসকে সাসপেন্ড। বটতলা থানার তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকেও সাসপেন্ড করা হয়েছে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তাকে হেনস্থার অভিযোগে সাসপেন্ড। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্ত, তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তার নির্দেশে উনাকে বড়তলা থানাতে একাধিক দিন ডেকে হ্যারাসমেন্ট করা হয়। 2/4/2025 শ্রী পঙ্কজ দত্তকে সকাল 10টায় ডাকা হয়, রাত্রি 10টায় ছাড়া হয়। চা তো দূরের কথা, জল খেতে দেওয়া হয়নি। আমি তৎকালীন এমএলএদের নিয়ে
থানার বাইরে বিক্ষোভ দেখিয়েছিলাম। এই ঘটনায় অভিযুক্ত এসআই সাধন দাস আইও তাকে সাসপেন্ড করলাম আমরা। ওই থানার যিনি আইসি ছিলেন সুবর্ণ দত্ত চৌধুরী, তিনি এখন কলকাতা পুলিশের এসবিতে আছেন, তাকেও সাসপেন্ড করলাম। সাইবার থানার এক্সপার্টরা যদি যুক্ত না হন তাহলে কারা ওনার খণ্ড অংশ ভাইরাল করেছিল? কারণ যে ধারাগুলো আছে তাতে কিন্তু ফোরজারিও আছে। ইন্টেনশনালি এটাকে করেছিল, করে কত তাড়াতাড়ি এফআইআরটা হতে পারে একটা লাইভ প্রোগ্রামের পরে, সেই প্রক্সিমিটিগুলো দেখে যদি হয় তবেই হবে, না হলে আমি তো জানি না কি হবে। কিন্তু এক্সপার্ট লাগবে এখানে, ডিজিটাল যারা এক্সপার্ট আছে তারাই পারবে। কলকাতার সিপির আন্ডারে নেই এই ঘটনা, তিনি জানেন না যে একজন প্রাক্তন আইজি যিনি রাষ্ট্রপতি পুরস্কার রাজ্য পদক পেয়েছেন এবং ৭৩ বছর বয়সে একজন সিনিয়র সিটিজেন যিনি প্রতিবাদী, তাকে হেনস্থা করা হয়েছে, তারপরেও কোনো অ্যাকশন নেননি। সুতরাং এইটা আমি মনে করি না যে অনেক উচ্চ মহল এবং দিদেন চিফ মিনিস্টারও জড়িত বলে আমি মনে করি। অবশ্যই খুশি, কারণ দেখুন হাইকোর্টে তারিখের পর তারিখ পড়ে এবং পাওয়ারফুল লোকেরা যদি থানায় থাকে তারা কিন্তু সমস্ত নথিপত্র চেপে দেবে। তো যারা অভিযুক্ত ওই আরজিকর কেসের মতন তাদের ৩ জনকে যেমন সরিয়ে দিয়ে হচ্ছে, তো সাসপেন্ড তো এমন কিছু না, ওনারা হাফ মায়না পাবেন, কিছুদিন পরে আবার পুরোটাই জয়েন করে যাবেন। সাসপেনশন একটা প্রাথমিক নিশ্চয়ই শান্তি লাগে। অমলেন্দু বিশ্বাস ইন্সপেক্টর, দেখুন 12ই নভেম্বর 2024 সালে জগদ্ধাত্রী পুজোর ভাসান, আর সেই ভাসানে ব্যাপক লাঠিচার্জের অভিযোগ। সাসপেন্ড করা হলো কৃষ্ণনগরের ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে। লাঠিচার্জের অভিযোগে তৎকালীন ইন্সপেক্টর অমলেন্দুকে সাসপেন্ড করা হলো। কৃষ্ণনগরে ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো বিসর্জনের দিন বিসর্জন দিতে যারা গেছিলেন ভক্তরা, তাদের উপরে নৃশংসভাবে লাঠি চালানোর এবং সনাতন ধর্ম সম্পর্কে অপশব্দ প্রয়োগের জন্য ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হবে। এএসআই মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে ছাত্রী খুনে তদন্তে গাফিলতির অভিযোগ। কালিয়াগঞ্জে তৎকালীন এএসআই কে সাসপেন্ড। মুখ্যমন্ত্রীর কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড মোয়াজ্জেম হোসেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে সেখানে ক্লাস 9-এর একজন ছাত্রী রাজবংশী পরিবারের, তাকে নৃশংসভাবে শারীরিক অত্যাচার করে খুন করা হয়। তার দেহ পুকুরে ভেসে ওঠে এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের ছেলে অভিযুক্ত হয়, গ্রেপ্তার হয়। সেই গ্রেপ্তার না হওয়ার জন্য এলাকার মানুষরা শান্তিপূর্ণভাবে কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখানোর জন্য জড়ো হন। পুলিশ জোর করে রাস্তা থেকে পরিবারকে সরিয়ে দিয়ে বল প্রয়োগ করে ওই ছোট্ট কন্যাটির দেহ বিবস্ত্র অবস্থায় দেহটাকে নিয়ে গেছিল। এই আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি ধরপাকড় চলে। একজন রাজবংশী যুবক, নাম তার মৃত্যুঞ্জয় বর্মন, উনার জ্যাঠামশাই আন্দোলনে গেছিল, তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশের টিম পৌঁছায় রাত্রি 2টোয়। উনার জ্যাঠামশাইকে না পেয়ে কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেন তিনি সরাসরি বুকে গুলি করে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করেন। বিগত রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ দেয়নি। আমি তৎকালীন বিরোধী দলনেতা ছিলাম, আমি মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টে কাজদ্বীপ এর প্রাথমিক তদন্ত করেছি। এএসআই মোয়াজ্জেম হোসেনকে সাসপেন্ড করা হলো। তার বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হচ্ছে এবং প্রয়োজন হলে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।